এসে গেছিস, আয়। তবে আমি চলি মিস্টার জনসন। আপনার ছেলে আপনার আর আপনার মেয়ের সাথে একটু মজা করতে চায় আজ রাতটা। মজা করুন আপনারা। গুড বাই মিস্টার জনসন। এতক্ষণে ছেলেটা তার হাতে থাকা চপারটা সবেগে বসিয়ে দিল এমিলিয়ার গলার নলি লক্ষ্য করে। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি ক্রাইম থ্রিলার গল্প, মেরি ক্রিসমাস। ডিসেম্বর 2021, লন্ডন। সকাল সবে হয়েছে। সূর্যের আলো একটু একটু করে কুয়াশার চাদর কাটিয়ে জাগিয়ে তুলছে ঘুমন্ত শহরকে। শীতকালীন ঘুমের জড়তাকে কাটিয়ে একজন দুজন করে মানুষও বেরোচ্ছে রাস্তায়। কেউ বেরোচ্ছে তাদের কাজের তাগিদে, আবার কেউ মর্নিং ওয়াকের জন্য। এমিলিয়াও বেরিয়েছে মর্নিং ওয়াকের জন্য। আজ তার মনটা ভারী আনন্দিত। উৎফুল্লতার মাত্রা আজ আর যেন কোনোভাবেই বাঁধ মানতে চায় না। এমনিতে এমিলিয়া কোনোদিনই মর্নিং ওয়াকে যায় না, কিন্তু আজ তাকে যেতেই হবে। এত বছর ধরে যে স্বপ্নটা সে দেখেছে, আজ হঠাৎই সেই স্বপ্ন কোনো মন্ত্র বলে যেন বাস্তব হয়ে ধরা দিচ্ছে তার কাছে। যে মানুষটাকে নিজের মনেই ভালোবেসে গেছে এমিলিয়া, সেই মানুষটা আচমকাই আজ ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে এমিলিয়ার দিকে। সেই হাত ধরার উত্তেজনাই আজ এমিলিয়াকে টেনে বের করেছে মর্নিং ওয়াকে। শীতের হিমেল স্পর্শ আজ যেন অনুভবই করতে পারছে না সে। এমিলিয়ার বয়স এই গেল ডিসেম্বরে 26 হয়েছে। মা বহুদিন হলো মারা গেছে। বাবা আছেন, তবে তিনি থাকা আর না থাকা দুটোই সমান। এমিলিয়ার জন্য যথেষ্ট ব্যাংক ব্যালেন্স রেখে দিয়ে তিনি এখন নিরুদ্দেশ। তার বাবা এখন সারাদিন মদ খেয়ে পড়ে থাকেন। এই জন্য এমিলিয়া আর তার বাবার সাথে থাকে না, খবরও বিশেষ রাখে না। টাকা পয়সার কোনো অভাব কোনোদিনই ছিল না এমিলিয়ার। বাবার দেয়া বেশ বড় মাত্রার ব্যাংক ব্যালেন্স তো আছেই তার সাথে। তাছাড়া সিটি লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের চাকরি করে সে। সেখানেও বেশ একটা মোটা অঙ্কের মাইনে পায়। কিংস রোডের কাছে একটা 4 কামরার বাড়িতে বেশ আরামে ও নিশ্চিন্তে দিন কাটে তার। কোনোদিন তেমন কোনো কিছুর অভাব এমিলিয়ার ছিল না ঠিকই, কিন্তু একটা অভাব তার মনের কোণে প্রায়ই খোঁচা দিত। যে ছেলেটাকে কলেজে প্রথম দিন দেখেই এমিলিয়া তার প্রেমে প্রায় ডুবে গিয়েছিল, সেই মানুষটার অভাব মাঝে মধ্যেই কেমন যেন খোঁচা মারে এমিলিয়ার বুকের ভেতরটায়। এমিলিয়াকে দেখতে নেহাত খারাপ নয়। সে যে যথেষ্ট সুন্দরী আর তার শরীরও যে প্রচণ্ড আকর্ষণীয়, সেটা সে নিজেও জানে। আর সত্যি বলতে খুব একটা কম প্রেমের প্রস্তাব তো সে পায়নি। এই তো সেদিনই এমিলিয়ার বন্ধু মেরির দাদা ইভান হঠাৎই এমিলিয়াকে বিবাহের প্রস্তাব দেয়। ইভান ছেলেটা খারাপ নয়, কাজকর্ম ভালো করে, কিন্তু এমিলিয়া তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সে তাকে বিয়ে করতে পারবে না, যদিও কারণটা তাকে বলেনি। কলেজের প্রথম দিনই মাইকেলকে প্রথম দেখেছিল এমিলিয়া। প্রথম দিন যখন এমিলিয়াকে কলেজের সিনিয়ররা ঘিরে ধরেছিল, আর তাদেরই মধ্যে জনি বলে একজন সকলের সামনে এমিলিয়াকে জোর করছিল কিস করার জন্য, সেই সময় ঝড়ের মতো এসে তাদের হাত থেকে এমিলিয়াকে বাঁচিয়েছিল মাইকেল। আচ্ছা মতো ধোলাইও দিয়েছিল। শেষ পর্যন্ত জনি আর তার দল লেজ গুটিয়ে দৌড়ে পালিয়েছিল। এমিলিয়া মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল মাইকেলের দিকে। তার শক্ত সুঠাম দেহটা এমিলিয়াকে কেমন যেন প্রবল আকর্ষণে টানছিল। সে এতটাই ঘোরের মধ্যে ছিল
যে যতক্ষণ না মাইকেল তার কাছে এসে ধরে ঝাঁকালো সে হাঁ করে তাকিয়েছিল তার দিকে। হুঁশ ফিরতে লজ্জায় এমিলিয়ার ফর্সা গাল টুকটুকে লাল হয়ে উঠেছিল। এরপর বহুবার এমিলিয়া ঠিক করেছে মাইকেলকে তার মনের কথা জানিয়েই দেবে। সুযোগও প্রচুর পেয়েছিল, কিন্তু বলতে পারে। মাইকেলের চোখের দিকে তাকালেই এমিলিয়ার বুকটা কেমন যেন করে উঠত। মাইকেলের চোখের নীল মণি দুটোর মধ্যে যেন কোনো এক অজানা জগতে চলে যেত এমিলিয়া। মাইকেল এমিলিয়ার থেকে বড় ছিল। এমিলিয়া কলেজ শেষ হওয়ার আগেই মাইকেল কলেজের পড়াশোনা শেষ করে হঠাৎই গায়েব হয়ে যায়। এমিলিয়া খোঁজ করেছিল, জানতে পেরেছিল মাইকেল পুলিশ ট্রেনিংয়ের জন্য চলে গেছে। ব্যাস, এরপর থেকেই টানটা এমিলিয়া যেন আরও বেশি অনুভব করতে থাকে। এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মাইকেলের প্রতি তার ভালোবাসা। এইসব কথা ভাবতে ভাবতে বহুবার নিজেকে তিরস্কারও করছে এমিলিয়া। কে জানে, এতদিনে মাইকেলের হয়তো বিয়ে হয়ে গেছে আর সে হাপিত্তেশ করে অপেক্ষা করে যাচ্ছে। মাঝে মাঝে তার মনে হয়েছে নিজের যৌবনকে সে নষ্ট করছে, কিন্তু পরক্ষণেই মনের অন্তর থেকে কেউ তাকে বলছে, অপেক্ষা কর এমিলিয়া, অপেক্ষা কর, ভালোবাসার মানুষটা ঠিক ধরা দেবে। গতকাল রাতে সত্যিই তাই হয়েছে। কোনো জাদু বলেই হয়তো ঘটনাটা ঘটেছিল। রাত তখন প্রায় 12টা। হঠাৎই একটা আননোন নাম্বার থেকে ফোনটা এলো। এমিলিয়া একটু ইতস্তত করেই ফোনটা ধরেছিল। ফোনটা ধরতেই উল্টো দিক থেকে একটা বেশ দৃঢ় পুরুষ কণ্ঠে বলল, হ্যালো এমিলিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে এমিলিয়া বলেছিল, হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? এরপর নিজের পরিচয় দিয়ে মাইকেল যে কথা বলেছিল সেই কথাগুলো শোনার পরে এমিলিয়ার মনে হয়েছিল যে সে যেন কোনো এক সুন্দর স্বপ্ন দেখছে। সত্যিই মাইকেল তাকে প্রেম নিবেদন করল। এতগুলো বছর ধরে যে মানুষটাকে কাছে পেতে চেয়েছে সে নিজেই এসে ধরা দিচ্ছে। কাল রাতেই মাইকেল বলেছিল ক্রিস্টাল প্যালেস পার্কে সে অপেক্ষা করবে এমিলিয়ার জন্য। এমিলিয়াও কথাটা শুনে কোনো কথা না বলেই রাজি হয়ে গিয়েছিল। ক্রিস্টাল প্যালেস পার্কে ঢোকার পর লেকের পাশ দিয়ে এগিয়ে যাওয়ার পরে কিছু বসার জায়গার মাঝে একটা লম্বা ম্যাপেল গাছের তলায় বেশ একটা ভিড় জমেছে। অনেকগুলো মানুষ একসাথে গোল করে ঘিরে কিছু একটা দেখছে। আশেপাশে ছড়িয়ে থাকা কয়েকজন মহিলার হাবভাব দেখে এমিলিয়ার মনে হলো তারা সম্ভবত খুব ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। একটা পুলিশের গাড়িও দাঁড়িয়েছিল সেখানে। না, আর কৌতূহল চাপতে না পেরে সে এগিয়ে গেল ভিড়টার দিকে। ভিড়টা ঠেলে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে একটা পুরুষ কণ্ঠ শুনে ঘুরে তাকালো এমিলিয়া। মাইকেল। একই রকম দেখতে রয়েছে মাইকেলকে, একই রকম সুঠাম দেহ, একই রকমের ছোট করে কাটা ঘন বাদামি চুল আর সেই একই রকমের নীল চোখের মণি। অন্য সময় হলে এমিলিয়া হয়তো ছুটতে গিয়ে জাপটে ধরতো মাইকেলকে, কিন্তু এখন তার মাথায় কৌতূহল বাসা বেঁধেছে। তার ওপর মাইকেল আবার ইউনিফর্ম। কাল রাতে মাইকেল বলেছিল বটে যে সে স্কটল্যান্ড ইয়ার্ডের একজন অফিসার আর একটা কেসের ব্যাপারেই এখানে এসেছে, কিন্তু তাকে আসতে বলে এখন ইউনিফর্ম পরে কেন মাইকেল? কৌতূহল আরও বাড়ল এমিলিয়ার। মাইকেলের কাছে এগিয়ে গিয়ে এমিলিয়া কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে মাইকেল? এত ভিড় কেন? মাইকেল কেমন একটা কিন্তু কিন্তু করে বলল, তো তোমায় পরে সব বলবো, এখন তুমি চলে যাও, এই ব্যাপারটা খুবই ভয়ানক। এমিলিয়ার ভারী রাগ হলো। মাইকেল কি তবে তাকে বাকি মেয়েদের মতো ভীতু ভাবছে? এবারে জেদ চেপে গেল তার। আর একটাও কথা না বলে এগিয়ে গেল ভিড় ঠেলে। কিন্তু গিয়ে সবটা দেখে এমিলিয়া সত্যিই ভয় কাঠ হয়ে গেল। মাইকেলের কথাটা শুনলেই হয়তো ভালো হতো। নিজেকে শক্ত হৃদয়ের অধিকারী বলে বেশ অহংকারী ছিল তার, কিন্তু আজ এই দৃশ্য দেখার পর সেই অহংকার কোথায় যেন উড়ে গেল। থরথর করে কেঁপে উঠল এমিলিয়ার শরীরটা। সে গিয়ে দেখল
ম্যাপেল গাছের গোড়ায় খোলা রয়েছে একটা বেশ বড় সাইজের গিফট বক্স। ক্রিসমাসে যেমন করে সাজানো হয় ঠিক সেই রকম। তবে সেই বক্সে কোনো মন খুশি করা গিফট নেই। আছে একটা বছর দশেকের বাচ্চা ছেলের কাটা মাথা। কেউ যেন প্রচণ্ড রাগে ইচ্ছে মতো ছুরি দিয়ে প্রহার করেছে বাচ্চাটার মুখে। চাপ চাপ রক্তে লাল হয়ে আছে গোটা বাক্সটা। আর ক্ষত বিক্ষত হওয়া কাটা মাথার কপালে একটা হলুদ মোটা কাগজে লেখা আছে, মেরি ক্রিসমাস। ডিসেম্বর 2007, বামবার্গ, নর্দাম্বারল্যান্ড। ক্রিস্টোফারের জন্য আজকের দিনটা হলো বছরের সব থেকে বেদনাময় দিন। বছর ছাড়েক আগে এই রকম 24শে ডিসেম্বরই তো তার জীবন থেকে চলে গিয়েছিল তার সবচেয়ে পছন্দের মানুষটা, তার রক্ষা কবচ, তার মা। সেদিন সকাল থেকে বেশ ভালোই ছিল মা। দুপুরে খাওয়ার পরে মা ঘুমোতে গেল, তবে আর উঠল না। বাবা কাঁদো কাঁদো গলায় এসে তাকে শুধু বলেছিল মা নাকি মারা গেছে, আর উঠবে না। প্রথমটায় ক্রিস্টোফার বিশ্বাস করেনি, কিন্তু তারপর অনেক ডেকেও যখন মা আর সাড়া দিল না, তখন ক্রিস্টোফার আর কান্না থামাতে পারেনি। তখন ক্রিস্টোফারের বয়স 11, এখন 15। 4 বছরে কেউ অনেক বড় হয়ে যায় না, তবে ক্রিস্টোফার হয়েছে। হ্যাঁ, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তো বটে। বছরের এই একটা দিন ছাড়া তার চোখ থেকে আর জলও পড়ে না। বামবার্গেই জন্ম ক্রিস্টোফারের। 4 কামরার একটা ছোট্ট কাঠের বাড়িও আছে তার। মা মারা যাওয়ার আগে পর্যন্ত বাড়ির সদস্য সংখ্যা বলতে ছিল মা আর সে। বাবা লিওনার্দো ডিকোস্টা থাকেন শহরে। তিনি কি কাজ করেন তা যদিও ক্রিস্টোফার জানে না, আর জানতে চায়ও নি কখনো। বাড়িতে আসেন মাঝে মধ্যে। মা যেদিন মারা গেল তার আগের দিনই তো বাবা এসেছিল। তারপর হঠাৎ একদিন চলে গেল। তারপর আর বছর 3 কোনো পাত্তাই ছিল না। ভাগ্যিস পাশের বাড়ির ভিক্টোরিয়া গ্র্যানি ছিলেন, সেই জন্যই হয়তো ক্রিস্টোফার বেঁচে গিয়েছিল। নইলে বছর 11 একটা বাচ্চা ছেলে যে কি করে এই নিষ্ঠুর সমাজে একা বাঁচত কে জানে। বাবার অপেক্ষায় থাকতে থাকতে যখন খিদের জ্বালা আর সহ্য করতে পারেনি ক্রিস্টোফার, তখন সে ছুটে গিয়েছিল গ্র্যানির কাছে। ক্রিস্টোফারের অবস্থা দেখে বুকে টেনে নিয়েছিলেন বৃদ্ধা। একদিকে যেমন নিজের কেউ না হয়েও বৃদ্ধা তাকে কেমন ভালোবেসে আগলে রাখছে, আর উল্টো দিকে তার নিজের বাবা তার কোনো চিন্তা ছাড়াই কেমন অবলীলায় অন্য কোথাও চলে গেছে। এটা ভাবলেই তার কেমন যেন অবাক লাগে। তার ছেলে বেঁচে আছে কি মরে গেছে সেটুকুও খোঁজ নেয়নি। ব্যাপারটা সেই সময় ছোট ক্রিস্টোফারের মনেও লিওনার্দোর প্রতি একটা ঘৃণা আর রাগের ভাব তৈরি করে দিয়েছিল। আর প্রায় 3 বছর পর যখন লিওনার্দো ফিরল, তখন ক্রিস্টোফারের মনে থাকা লিওনার্দোর প্রতি সেই ঘৃণা আর রাগ আরও বেড়ে উঠেছিল। বাবা সেদিন অনেক সকালেই ফিরেছিল। ক্রিস্টোফার তখন গভীর ঘুমে। গ্র্যানি দৌড়ে এসে খবরটা তাকে ডেকে দিয়েছিল। হাজার রাগ অভিমান থাকলেও খবরটা শুনে ক্রিস্টোফার দৌড়ে গিয়েছিল। ভেবেছিল বাবা হয়তো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু যখন সে গেল দেখল বাবা সত্যিই এসেছে। কিন্তু তার সাথে ওরা কারা? ওই যে মহিলাটা, বয়স ক্রিস্টোফারের মায়ের মতোই হবে। কে উনি? আর কোলে বাচ্চাটাই বা কে? আর বাবার হাতে ধরে থাকা ক্রিস্টোফারের থেকে সম্ভবত বয়সে একটু বড়ই হবে সেই বা কে? হাজারটা প্রশ্নকে সঙ্গী করে অবাক চিত্তে ধীর পায়ে এগিয়ে গেল ক্রিস্টোফার। গলা ফাটিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করতে চাইল সে, কিন্তু ভগবান যে সে ক্ষমতা দেয়নি ক্রিস্টোফারকে। আর 5টা সাধারণ বাচ্চার মতো নয় ক্রিস্টোফার। হ্যাঁ, সে কথা বলতে পারে না, ছুটে খেলতেও পারে না। পা দুটো তার একটু ছোট আর কোমরটা ঝুঁকিয়ে হাঁটে সে। মুখটাও সামান্য ব্যাঁকা তার। সবাই জানে, সবাই তাকে একটু এড়িয়েই চলে। শুধু গ্র্যানি
মা আর একমাত্র বন্ধু মাইক তাকে আগলে রাখে। মা তো এখন আর নেই, তাই শুধু গ্র্যানি আর মাইক, এই তার জগৎ। সাধারণ মানুষের মতো তো আর সে কথা বলতে পারে না, কিন্তু অঙ্গভঙ্গি করে সে কথা বলে। যদিও সে ভাষা গ্র্যানি আর মাইক ছাড়া অন্য কেউ বোঝে না। বাবার কাছে গিয়ে হাত নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ক্রিস্টোফার বারবার বাবার কাছে বাকি অজ্ঞাত তিনজনের পরিচয় জানতে চায়, কিন্তু বাবা কিছুই বুঝতে পারল না, বরং কেমন যেন রাগান্বিত চোখে তাকালো তার দিকে। ক্রিস্টোফার বুঝতেই পারল না বাবার রাগের কারণটা কি। সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবার পাটা। ঠিক এমন সময় অজ্ঞাত মহিলাটি একটু নাক সিটকেই লিওনার্দোকে প্রশ্ন করল, কে কে ওই ছেলেটা? কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর দেখতে! ওকে ওকে তাড়িয়ে দাও ওকে। আরে ভিখারি অ্যাবনর্মাল ছেলে, দেখে বুঝতে পারছো না? বাড়ির কাজকর্ম করবে, তোমারও একটু সুবিধে হয়ে যায়, তাই এনে রেখেছি। এই বলে পা ঝেড়ে নিজের কাছ থেকে ক্রিস্টোফারকে সরিয়ে দিতে চাইল লিওনার্দো। বাবার কথাগুলো শুনে ক্রিস্টোফারের চাপা পড়ে যাওয়া রাগ আবার বেড়ে উঠল। আরও জোরে চেপে ধরল পাটা। এবারে রাগে অগ্নিশর্মা হয়ে লিওনার্দো রীতিমতো লাথি মেরে ঠেলে দিল ক্রিস্টোফারকে। লাথিটা বেজায় জোরে লেগেছিল তার। এরপর ক্রিস্টোফারের কপালে রোজ জুটতে থাকলো গালিগালাজ, মুখঝামটা আর বেধড়ক মার। ক্রিস্টোফারকে সারাটা দিন বাসন মাজা, কাপড় কাচা, ফাইফরমাস খাটতে হয়। যা যা তাকে করতে বলা হয় সবই সে করে, কিন্তু তারপরেও কারণে অকারণে প্রচণ্ড মার আর মুখঝামটা ছাড়া আর কিছুই জোটে না তার কপালে। ক্রিস্টোফার প্রতিবাদও করতে পারে না, শুধু মায়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে বসে থাকে। প্রথম লুকিয়ে চুরিয়ে মাইককে সব বলতো ক্রিস্টোফার, কিন্তু সেদিন মাইকের কাছ থেকে সব জেনে গ্র্যানি এসবের প্রতিবাদ করতে এসেছিল। সেদিন যখন সে দেখল তার বাবা আর মহিলাটি নোংরা ভাষায় গ্র্যানির সাথে ব্যবহার করলো, আর তারপরেই দুজনে মিলে বেধড়ক মারল ক্রিস্টোফারকে, সেদিন সে বুঝল প্রতিবাদ করার আর কোনো পথই নেই। এরপর মার খেয়ে শুধু মায়ের ছবি জড়িয়ে কাঁদত সে, কিন্তু এখন আর সেই কান্নাটাও কোথায় যেন হারিয়ে গেছে। সেই কান্নার জায়গায় এখন জায়গা করে নিয়েছে মহা ভয়ঙ্কর রাগ আর ঘৃণা মেশানো একটা ভাব। আগস্ট 2017, ম্যানচেস্টার। বন্ধু পলের জন্মদিন থেকে বেরিয়েছে ডেভিড। অনেক রাত হয়ে গেছে। অনেক কষ্ট করে বাবাকে রাজি করিয়েছিল ডেভিড। মাকেও অনেক কষ্ট করেই রাজি করাতে হয়েছিল। মা বাবা দুজনেই বারবার বলে দিয়েছে রাত 9টার মধ্যে যেন সে বাড়ি ফেরে। এই শর্তেই রাজি হয়েছিল ডেভিড, কিন্তু 9টা তো আবার সকালে বাজবে, এখন প্রায় 12টা বাজতে চলল। মনে মনে বেশ ভয় পেয়ে গেল ডেভিড। বাবা তাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু যখন রেগে যায় তখন ভয়ঙ্কর বকুনি দেয়। বাবার এই রূপটাকে প্রচণ্ড ভয় পায় ডেভিড। একটু জোরেই প্যাডেল করতে শুরু করলো সে। এত দেরি হতো না। পলের বাড়ি থেকে ঠিক সময়েই বেরিয়েছিল সে, কিন্তু তার সাইকেলটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খুঁজেও না পেয়ে বাধ্য হয়েই তাই আবার যেতে হলো বাড়ির ভেতর। এরপর যখন সে আবার বেরোলো বাকি বন্ধুদের সাথে, তখন সে দেখলো তার সাইকেল যথাস্থানেই রয়েছে। ব্যাপারটা এতক্ষণ বাবার ভয়ের জন্য মাথায় আসেনি। কথাটা হঠাৎ মাথায় আসতেই আবার একটু চিন্তামগ্ন হয়ে গেল ডেভিড। ডেভিডের বাবা অ্যান্ড্রিউ জনসন একজন পুলিশ কর্মী। সাহসিকতা ও রহস্য সমাধানের অনবদ্য সুদক্ষতার জন্য তার সুনামও বেশ আছে। রহস্য অনুসন্ধান ডেভিডের রক্তে আছে। এই রহস্যময় ব্যাপারটাও সে শেষ দেখে ছাড়বে। আগামীকাল থেকেই সে তদন্ত শুরু করবে। এইসব ভাবতে ভাবতেই বেশ জোরে সাইকেল চালাচ্ছিল ডেভিড। আচমকাই একটা 3 মাথার মোড়ে এসে ব্রেক কষে সাইকেল থামালো সে। 3 মাথার মোড়ে দাঁড়িয়ে একবার সোজা রাস্তার দিকে আর একবার তার ডান দিকের রাস্তাটার দিকে তাকালো ডেভিড। সোজা রাস্তাটা দিয়ে গেলে তার বাড়ি যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা, আর ডান দিকেরটা ধরলে সময় লাগবে বড় জোর মিনিট 15। সময় বাঁচাতে
শর্টকাটটাই নেওয়া উচিত, সেটা ডেভিড জানে। দিনের বেলা হলে এই কথাটা সে দুবার ভাবত না, কিন্তু এখন যে রাত, আর ডান দিকের রাস্তাটা এই সময় দেখলে নরকের রাস্তা বলেই মনে হয়। রাস্তাটার দুপাশ ঘন না হলেও জঙ্গলে ঘেরা। গোটা দশেক বাড়ি আছে গোটা রাস্তা জুড়ে, কিন্তু তার একটাতেও লোক বাস করে না। রাস্তাটার প্রায় অর্ধেকটাই অন্ধকার। মাঝে মাঝে কয়েকটা লাইট পোস্ট আছে বটে, তবে সেগুলো প্রায়ই দপদপ করে নেভে চলে। এই সমস্ত কিছুকে ছেড়ে দিলেও প্রধান যে কারণটার জন্য 15 বছরের ডেভিড ওই রাস্তা দিয়ে যাবে কি যাবে না ভাবছে, সেটা হলো সবাই বলে এই রাস্তায় নাকি রাতের বেলা এক খুনি আত্মা ঘুরে বেড়ায়। রাতে এই রাস্তা দিয়ে কেউ গেলে নাকি নৃশংসভাবে খুন করে সেই আত্মা। আত্মাটা নাকি একটা নারীর, ছোটদের প্রতি নাকি সে আরও নৃশংস। মিনিট 5 দাঁড়িয়ে এইসব ভাবছিল ডেভিড। ভয়ে কয়েকবার তার গাটা শিরশির করে উঠছে, কিন্তু হঠাৎই তার মনের অতল থেকে কেউ উচ্চস্বরে বলে উঠল, ডেভিড, ডোন্ট বি অ্যাফ্রেড। তুই এইটুকুর জন্য ভয় পাচ্ছিস? বড় হয়ে নাকি বাবার মতন সাহসী অফিসার হবি তুই? না না না, শুধু একটা অন্ধকার রাস্তায় যাওয়ার জন্য ভয় পাচ্ছিস তুই? পাস না ভয়। ডোন্ট বি অ্যাফ্রেড ডেভিড, গো অ্যাহেড। মনে হঠাৎই প্রচণ্ড সাহস পেল ডেভিড। সাইকেলের মুখ ঘুরিয়ে ডান দিকের রাস্তাটা ধরল সে। মনের মধ্যে এদিক ওদিক মাঝে মাঝে ভয় উঁকি মারলেও সেসব ভয়কে জোর কদমে পদদলিত করে আগের থেকেও জোরে সাইকেল চালাতে থাকলো সে। রাস্তাটা নিয়ে লোকে ভুল কিছু বলে না। এই রাস্তায় এর আগেও ডেভিড এসেছে, তবে প্রতিবারই দিনের বেলা। রাতের বেলাই প্রথমবার, তাও আবার এই মাঝ রাতে। দিনের সাথে রাতের দৃশ্যের কোনো মিলই নেই রাস্তাটার। দুপাশের পাতলা জঙ্গলও কেমন যেন প্রচণ্ড ভয়ের সৃষ্টি করছে। আর এইসবের সাথে পাল্লা দিয়ে পরিস্থিতিটাকে আরও ভয়াবহ করছে অনবরত দপদপ করে জ্বলতে থাকা লাইট পোস্টের হলুদ আলোগুলো। এমন জায়গায় সত্যিই কোনো খুনি আত্মা থাকাটা অস্বাভাবিক কিছু না। না, এখন ডেভিডের মনে হচ্ছে না আসলেই বরং ভালো হতো। মনের মধ্যে যে ভয়টাকে সে এতক্ষণ ধরে চেপে রেখেছিল, সেটা এখন বেশ ভালোভাবেই চেপে ধরেছে তাকে। ডেভিড মনে মনে একবার ভাবল ফিরে যাবে, কিন্তু অর্ধেকের বেশি রাস্তা সে পার করে এসেছে। এখন ফিরে যাওয়াটা নেহাতি বোকার মতো কাজ হবে। এগিয়ে চলল সে। কিছু দূর যাওয়ার পরে আবার ব্রেক করতে বাধ্য হলো ডেভিড। সামনে লাইট পোস্টের হলুদ আলোয় একটা ফুটফুটে বাচ্চা কুকুর কুঁই করছে। একটা প্রচণ্ড দুর্বলতা ডেভিডের। বাচ্চা কুকুর দেখলে সে নিজেকে আর কোনো মতেই স্থির রাখতে পারে না। দৌড়ে চলে যায় তার কাছে, কোলে তুলে মন পুষিয়ে অনেকক্ষণ ধরে আদর করে তাদের। তারপর সাথে করে নিয়ে যায় বাড়িতে। মা একটু বকা দেয় প্রথমে ঠিকই, কিন্তু মেনে নেয়। বাড়িতে এখন 7টা কুকুর ছানা আছে, তার মধ্যে বাবা শুধু একটা কিনে দিয়েছে। বাকিগুলো তো ডেভিড রাস্তা থেকেই নিয়ে গেছে। ভয়ানক সেই রাস্তার মাঝখানে ডেভিডের মনে থাকা ভয়কে এবার চাপা দিয়ে দিল ভালোবাসা। রাস্তার পাশে সাইকেলটা স্ট্যান্ড করে লাইট পোস্টের তলায় গিয়ে কুকুরছানাটার পাশে হাঁটু গেড়ে বসল সে। বাচ্চা কুকুরটাও লাফিয়ে এগিয়ে গেল ডেভিডের কাছে। বেশ কিছুক্ষণ কুকুরছানাটাকে আদর করল ডেভিড, কিন্তু আদর করায় সে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারল না তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে একেবারে নিঃশব্দে। আচমকাই একটা হাত পেছন থেকে এসে প্রচণ্ড জোরে চেপে ধরল ডেভিডের মুখ। বছর 15 ডেভিডের গায়ে অত জোর নেই যে এই আচমকা আক্রমণের বজ্র মুষ্টি থেকে বেরিয়ে আসতে পারে। চোখের সামনে সব কিছু ধীরে ধীরে ঘোলাটে হয়ে এলো তার। শরীরটা নেতিয়ে পড়ল রাস্তায়। অজ্ঞান হয়ে পড়ে থাকা ডেভিডের শরীরটা ঘষ্টাতে ঘষ্টাতে পাশের জঙ্গলের চাপ বাঁধা অন্ধকারের মধ্যে টেনে নিয়ে গেল কেউ। রাস্তায় শুধু রয়ে গেল স্ট্যান্ড করে রাখা সাইকেলটা আর আবার কুঁই করতে থাকা বাচ্চা কুকুরটা। ডিসেম্বর 2021, লন্ডন। সকালে সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে মাইকেলের সাথে আর কথা হয়নি এমিলিয়ার।
মাইকেল কোনো ফোন করেনি, আর এমিলিয়াও কোনো রকম কথা বলার অবস্থাতেই নেই। চোখের সামনে শুধু বারবার ভেসে উঠছে সেই ক্ষতবিক্ষত হওয়া বছর দশেকের একটা বাচ্চার কাটা মাথা আর চাপ বেঁধে থাকা রক্ত। সেই সকালবেলায় ভয়ঙ্কর দৃশ্য দেখে এমিলিয়া ভয়ে আড়ষ্ট হয়ে সোজা এসে ঢুকেছিল তার ঘরে। তারপর থেকে আর ঘর ছেড়ে বের হয়নি সে। এই বিকেল 5টা নাগাদ যখন মাইকেলের ফোনটা এলো, তখন রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল সে ফোনটার উপর। মাইকেল বলল, হ্যালো। কোনো উত্তর না দিয়েই ফুঁপিয়ে কেঁদে ওঠে এমিলিয়া। ফোনের উল্টো দিক থেকে মাইকেল বুঝতে পারছিল এমিলিয়া প্রচণ্ড ভয় পেয়েছে। সেই গা ঘিনঘিনে দৃশ্য দেখে মাইকেলের মতো একজন শক্ত মনের ছেলেরও বুকটা কেমন কেঁপে উঠেছিল। এমিলিয়া তো নরম মনের একটা মেয়ে। মাইকেল এমিলিয়াকে শান্ত করল, তারপর বলল, এমিলিয়া, তুমি ভয় পেও না, তুমি ঝটপট তৈরি হয়ে নাও। 1 ঘন্টার মধ্যেই আমি আসছি তোমার বাড়ির সামনে। তুমি তৈরি থেকো, তোমায় নিয়ে একটু ঘুরতে যাব। এমনিতে মেয়েরা সাধারণত মেকআপের পেছনে যতটা সময় দিয়ে নিজেদের তৈরি করে, সেরকম কোনো স্বভাব এমিলিয়ার কোনো কালেই ছিল না। আর সত্যি বলতে কি, হালকা সাজেই দারুণ সুন্দরী লাগে তাকে। এবারেও তাই হলো। 8 ঘন্টার মধ্যেই এমিলিয়া তৈরি হয়ে গেল। মাইকেলও এসে পড়ল কিছুক্ষণের মধ্যেই। কিংস রোডের কাছে রোজ কফি হাউস নামের একটা কফি পার্লারে গিয়ে একটা টেবিল বুক করে 2টো কোল্ড কফির অর্ডার দিয়ে মুখোমুখি বসলো মাইকেল আর এমিলিয়া। মাইকেল এমিলিয়ার মনটা ভালো করার জন্য এটা সেটা অনেক কথাই বলে যাচ্ছিল, কিন্তু এমিলিয়া এক্কেবারে চুপ। তার চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। এবারে বাধ্য হয়ে মাইকেল এমিলিয়ার একটা হাত টেনে নিল নিজের কাছে, বলল, এমিলিয়া, এতগুলো বছর পর দেখা হলো তোমার সাথে, আর তুমি যদি এমন চুপ করে থাকো তবে কি আমার ভালো লাগে বলো তো? এবারে এমিলিয়া তার এক হাত দিয়ে মাইকেলের হাতটা জাপটে ধরে কপালটা ঠেকালো হাতে, তারপর আবার কেঁদে ফেলল। মাইকেল উঠে গিয়ে এবার বসলো এমিলিয়ার পাশে, তার মাথাটা টেনে নিল নিজের বুকে। পরম ভালোবাসায় এমিলিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। এখন এমিলিয়া বেশ অনেকটা সামলে নিয়েছে। মাইকেলের শক্ত সুরক্ষা বলয়ের গায়ে ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছে সমস্ত ভয়, সব মন খারাপ। কফি পার্লার থেকে বেরিয়ে এবার মাইকেল এমিলিয়ার মন ভালো করার জন্য নিয়ে গেল একটা সিনেমা দেখাতে, একটা রোম্যান্টিক মুভি। মাইকেলের প্রতি এমিলিয়ার যে ভালোবাসাটা এতগুলো বছর ধরে চাপা পড়েছিল, সেটা এবার একেবারে বিশাল সমুদ্রের ঢেউয়ের মতো ফুলে ফেঁপে উঠছে। মাইকেলকে জড়িয়ে ধরে তার উপর চুম্বনের বৃষ্টি করতে ইচ্ছে করলো এমিলিয়ার, কিন্তু আজ সবে প্রথম দিন। আজই এমন করলে এমিলিয়াকে গায়ে পড়া ভাবতে পারে মাইকেল। এমিলিয়া সামলালো নিজেকে। সিনেমা দেখা শেষ হলে মাইকেল এমিলিয়াকে নিয়ে গেল একটা রোড সাইড রেস্টুরেন্টে। যে কোনো বড় হোটেলে মাইকেল নিয়ে যেতে পারত, সে বলেও ছিল, কিন্তু এমিলিয়াই বলেছিল এখানে আসতে। রোড সাইড হলেও প্রচণ্ড শান্ত রেস্টুরেন্টটা, বেশি লোকজন এখানে আসে না। যে রাস্তার পাশেই রেস্টুরেন্ট, সেই রাস্তাটাও ফাঁকা থাকে, শান্ত নিরিবিলি জায়গাটা। মাইকেল ম্যানেজারের সাথে কথা বলে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও করে ফেলল। এমিলিয়ার মনের ভয় এত কিছুর মধ্যে কোথায় হারিয়ে গেল কে জানে। এমিলিয়া এবার নিজে থেকেই প্রশ্নটা করে ফেলল, মাইকেল, তুমি বললে কোনো কেসের জন্য এই শহরে এসেছো, সেই কেসটা কি? আর আমার ফোন নাম্বারই বা কোত্থেকে পেলে? একজন স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসারের পক্ষে কারোর ঠিকানা নম্বর জোগাড় করা কি খুব কঠিন বলে মনে হয় তোমার এমিলিয়া? আরে, তোমার বন্ধু লিলির দাদার সাথেই পড়তাম। কেভিনের কাছ থেকে লিলি, আর লিলি থেকে তোমার নাম্বার পাই। লিলি আর কেভিনকে আমি আগেই বারণ করেছিলাম তোমায় কথাটা জানাতে। আচ্ছা, বুঝলাম। আর যে কারণে এলে সেটা বললে না তো? মাইকেল এবার বেশ গম্ভীর হয়ে গেল। তাকে দেখে মনে হলো বেশ গুরুগম্ভীর কোনো ব্যাপার বলার আগে পুরোটা গুছিয়ে নিচ্ছে মনে মনে। যাই হোক, বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর মুখ খুলল মাইকেল।
গলার স্বর ভারী, শান্ত, নিচু। মাইকেল বলতে শুরু করলো, ব্যাপারটা তোমায় আজ আর বলবো না ভেবেছিলাম, কারণ সকালের পর তোমাকে আর এসব বলা হয়তো ঠিক নয়। তবু তুমি জানতে চাইছো যখন বলছি, শোনো। এই মাসেই শুরুর দিকে 4 তারিখ ও 8 তারিখ লন্ডনের 2 জনশূন্য রাস্তায় পাওয়া যায় আজকের মতোই 2টো ক্রিসমাস গিফট বক্স। আর দুটোর মধ্যেই পাওয়া গেছে আজ তো সকালে দেখলেই। এমিলিয়ার আবার মনে পড়ে গেল সকালের সেই বিভৎসতার ছবি। তার সাথে সাথেই মনে পড়ল নিউজ পেপারে সে পড়েছিল গ্রিন অ্যাওয়ে গার্ডেন্স আর ফসিল রোডে ভয়ঙ্কর মৃতদেহাংশ পাওয়া গেছিল। মাইকেল বলতে থাকলো, এই গিফট বক্স কে রেখে গেল, বাচ্চাগুলোকে অমনভাবে মারলই বা কে? এইসব নিয়ে যখন নাটা খাবি খাচ্ছে তখনই ডাক পড়লো আমার। এখানে এসে আমার যা যা করা সম্ভব সবই করি। রাস্তায় রাস্তায় গার্ড বসাই, চাইল্ড কিডন্যাপার যে কটা পুরনো ক্রিমিনাল এখন জেলের বাইরে তাদের ধরে নতুন করে জেরাও করেছি। পুরনো অনেক ফাইল ঘেঁটেছি, কিন্তু না, কিছুই পাইনি। তবে সেই দুটোর পর আর কোনো বক্স পাওয়া গেল না। মনে মনে একটা স্বস্তি পেয়েছিলাম যে খুন হয়তো আর হবে না, কিন্তু আমার সব ধারণা পুরো ভুল প্রমাণ করে আজ আবার সেই একই জিনিস। কি যে করব কিছুই জানি না। অথচ এমন চলতে থাকলে তো আর হাত গুটিয়ে শুধু দেখা চলে না। মাইকেলের হাতের মুঠো শক্ত হয়ে উঠল। তার চোখে ব্যর্থতার রাগ ও বিতৃষ্ণা পরিষ্কার ফুটে উঠতে থাকল। ফর্সা মুখটা ক্রমে লাল হয়ে উঠল। এমিলিয়া বুঝল মাইকেলকে শান্ত করা প্রয়োজন। সে করল তাই। মাইকেলের মুঠো করা হাতটা চেপে ধরল। শান্ত স্বরে বলল, শান্ত হও মাইকেল, শান্ত হও, ছাড়ো এসব বাদ দাও। আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর। তুমি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবে। এরপর ডিনার সেরে মাইকেল এমিলিয়াকে ছাড়তে গেল তার বাড়িতে। যেতে যেতে রাস্তায় হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করল মাইকেল। আচ্ছা এমিলিয়া, আমি জানি তুমি বেশ সাহসী, তবে আজ সকালে এত ভয় পেলে কেন? তেমন কিছু না। ওই রকম ভয়ঙ্কর কিছু দেখলে তো যে কেউই ভয় পাবে। এমিলিয়ার কথা শুনে মাইকেল আর এ বিষয়ে কিছু বলেনি এমিলিয়াকে। গুড নাইট। গুড নাইট জানিয়ে তাকে বাড়ির গেটের সামনে নামিয়ে চলে যায় মাইকেল। মাইকেল চলে গেলে তার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো এমিলিয়া। মাইকেলকে সে না বললেও শুধুমাত্র এমিলিয়াই জানে যে কেন সে অতটা ভয় পেয়েছে। স্মৃতির অতল থেকে হঠাৎই কিছু ছবি যে উঁকি মারছে আবার, সেসব কি আর বলা যায় মাইকেলকে? ডিসেম্বর 2007, বামবার্গ, নর্দাম্বারল্যান্ড। আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল ক্রিস্টোফারের। আর হবে নাই বা কেন? গত রাতে যখন ক্রিস্টোফার তার মায়ের মৃত্যুদিনের শোকে নেতিয়ে পড়েছে, তখন তার বাবা আর সৎ মা আর 2 সৎ ভাই আনন্দে মেতে উঠেছিল ক্রিসমাসের প্রস্তুতিতে। বাকি 3 জন ক্রিস্টোফারের অচেনা। তাদের কথা না হয় বাদই দিল, কিন্তু তার বাবা, সে তো মাকে ভালোবাসত। ক্রিস্টোফার ছোটবেলায় দেখেছে তো বাবা বাড়ি এলে মা কত খুশি হতো। ওরা 3 জনে কত মজা করত। কিন্তু এক ধাক্কায় সব কেমন বদলে গেল। বাবাও পাল্টে গেছে পুরোটাই। এখন সারাদিন বুঁদ হয়ে থাকেন মদে, কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র ওই মহিলা মার্গারেটের কথায় আর তার মতোই কুটিল মনা তার ছেলে মার্কের কথায় প্রচণ্ড মারে ক্রিস্টোফারকে। গত রাতেও ক্রিসমাসের প্রস্তুতি করতে করতে মদ খাচ্ছিল। ক্রিস্টোফারের এখন ঘুমোনোর জন্য আর বিছানা, নরম গদি, বালিশ কিছুই জোটে না। ডাইনিং রুমের মেঝেতেই একটা কাঁথা পেতে ঘুমোতে হয় ক্রিস্টোফারকে। বাধ্য হয়ে শোয়ও ক্রিস্টোফার। কালো শুয়েছিল। হঠাৎ বাবা তেড়ে এলো ডাইনিং রুমে। তার হাতে একটা মোটা কাঠের লাঠি। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই লাঠির ভয়ঙ্কর প্রহার প্রচণ্ড রূপে বর্ষণ হতে শুরু করলো ক্রিস্টোফারের গায়ে। মার এখন ক্রিস্টোফারের গা শোয়া হয়ে গেছে, কিন্তু গত রাতে পাগলের মতো বাবা যখন লাঠি চালাচ্ছিল, সেই লাঠির প্রহার থেকে নিজেকে কিছুটা বাঁচাতে ক্রিস্টোফার হাত বাড়িয়েছিল। যা হওয়ার
তাই হলো। হাতের হাড়ের ওপর হলো প্রচণ্ড প্রহার। সারা রাত ডান হাতের কবজির যন্ত্রণায় ঘুম আসেনি ক্রিস্টোফারের। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল সে। বেলা 8:30 নাগাদ সৎ মায়ের একটা মোক্ষম লাথিতে ঘুম ভাঙে ক্রিস্টোফারের। অশ্রাব্য গালিগালাজ করে সৎ মা বলল, লটের বাহাদুর আমার, এত বেলা পর্যন্ত ঘুমোলে বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? তোর মরা মা কবর থেকে উঠে এসে করে দিয়ে যাবে নাকি? কথাটা শুনে প্রচণ্ড রাগ হয়েছিল ক্রিস্টোফারের, কিন্তু সে কিছু না বলে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে কাজ শুরু করেছিল। ময়লা জামাকাপড়গুলো এক এক করে কাচতে শুরু করে। কবজির ব্যথাটা বেজায় বেড়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল ক্রিস্টোফারের, কিন্তু তাও মুখ গুঁজে কাজ করছিল সে। সব কটা জামাকাপড় কাচা হয়ে গেলে দুটো লম্বা বাঁশের খুঁটিতে টাঙানো দড়িতে ভেজা জামাকাপড়গুলো শুকোতে দিচ্ছিল। এমন সময় বাড়ির পেছনের দিকে তার নজর যায়। রাগে গনগন করে ওঠে ক্রিস্টোফারের দুটো চোখ। এতদিন ক্রিস্টোফারকে শুধু শুধু মার খাইয়ে মার্ক আত্মতৃপ্তি করত, কিন্তু আজ তার শয়তানি বেড়ে বাঁধন ছাড়া হয়ে গেছে। ক্রিস্টোফারের কাছে থাকা তার একমাত্র সম্পদ, তার মায়ের বাঁধানো ছবিটা সে নিয়ে এসেছে। ইচ্ছে করেই মার্ক ক্রিস্টোফারকে দেখাচ্ছিল সেই ছবিটা, যেটা সে নিয়ে এসেছে। ক্রিস্টোফার পায়ে পায়ে এগিয়ে যায় মার্কের কাছে, কিন্তু কয়েক পা এগোনোর পরেই যা দেখল ক্রিস্টোফার, তাতে তার গতি বেড়ে দৌড়ে পরিণত হয়। মার্ক শয়তানটা সাথে করে একটা হাতুড়ি নিয়ে এসেছে। এটা বাগিয়ে তুলেছে বাঁধানো ছবিটার ওপর, কিন্তু মার্ক হাতুড়ির প্রহার করার আগেই ক্রিস্টোফার তার অপেক্ষাকৃত ছোট পায়ে দৌড়ে গিয়ে ধাক্কা মারে মার্ককে। এই প্রথম প্রতিবাদ করল ক্রিস্টোফার। ধাক্কাটা খেয়ে ছিটকে পড়ে যায় মার্ক। তার হাত থেকে হাতুড়ি আর ছবি দুটোই পড়ে যায়। ঝাঁপিয়ে পড়ে মায়ের ছবিটা তুলে নেয় ক্রিস্টোফার। বুকে জাপটে ধরে ছবিটা। ধাক্কাটা খেয়ে বেশ অনেকটা দূরেই ছিটকে পড়েছিল মার্ক। মাটিতে পড়ার সাথে সাথেই তার মাথায় খেলে গেল একটা শয়তানি বুদ্ধি। রাগ আর শয়তানি মেশানো গলায় মার্ক গজগজিয়ে বলল, শয়তানের বাচ্চা, তোর এত সাহস কি করে হয় যে তুই আমায় ধাক্কা মারলি? এবার তোর কি হয় দেখ, আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই বলে মার্ক দৌড়লো ঘরের মধ্যে। ক্রিস্টোফার বুঝেছিল যে এবার তাকে ভয়ঙ্কর মার খেতে হবে। সে হোক, ওই রকম মার এখন গা সওয়া হয়ে গেছে তার। কিন্তু ক্রিস্টোফার যতটা ভেবেছিল, আজ তার কপালে অন্য দিনের থেকেও অনেক বেশি মার জুটল। আজ লাঠি দিয়ে এলোপাথারি মারের পরও লিওনার্দো থামল না। তুলে তুলে আছাড় মারতে থাকলো ছোট্ট ক্রিস্টোফারকে। ক্রিস্টোফারের প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, মার্গারেট তখন কিছু একটা এসে বলল লিওনার্দোকে। মার থামালো লিওনার্দো। কিছুক্ষণ বিড়বিড় করে কথা বলল তার। এরপর মাটিতে পড়ে থাকা ক্রিস্টোফারকে কাঁধে তুলে নিয়ে গিয়ে ফেলল বাড়ির ভেতর ডাইনিং রুমের মেঝেতে। পুরো ব্যাপারটা ঘটতে মিনিট 10 বেশি সময় লাগল না। লিওনার্দোর বাড়ির প্রতিবেশী বলতে একমাত্র মিসেস ভিক্টোরিয়া ফ্লিনটপের বাড়ি, আর আশেপাশে কোনো বাড়ি নেই। বৃদ্ধা আজ অনেক সকালেই কোথায় যেন গেছে, সেটা লিওনার্দো জানত। তাই তারা ভাবল তাদের এই নারকীয় কাজ কেউ দেখেনি। এর থেকেও বেশি ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করতে শুরু করলো মার্গারেট আর লিওনার্দো। কিন্তু তারা জানতে পারল না তাদের এই কার্যকলাপ একটা বেশ বড় খড়ের গাদার পাশ থেকে একজন দেখেছে ঘটনার শুরু থেকে শেষ। আগস্ট 2017, ম্যানচেস্টার। আগস্ট 2017, ম্যানচেস্টার। অ্যান্ড্রু জনসন নামজাদা পুলিশ কর্মী। ক্রিমিনালদের কাছে সাক্ষাৎ জম সে। সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন তিনি, কিন্তু যে দাপুটে অফিসারের নাম শুনলে ক্রিমিনালরা গুটিয়ে যায়, আজ তার ছেলেই নিখোঁজ। 2 দিন হতে চলল, কিন্তু ডেভিডের কোনো খোঁজ নেই। চিন্তায় চিন্তায় অ্যান্ড্রুর পাগল হওয়ার জোগাড়। মিসেস জনসন তো পাগল হয়েই গেছে বলতে গেলে। গোটা শহরটা চষে ফেলেও কোনো খোঁজ না পেয়ে ব্যর্থ, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে বাড়ি ঢুকল অ্যান্ড্রু। তখন মিসেস জনসন রীতিমতো এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকের ওপর। এলোমেলো তার চুল, পরিধানেরও অবস্থা একই রকম।
কাঁদতে কাঁদতে অ্যান্ড্রুকে সে জিজ্ঞাসা করল, পেয়েছো? ডেভিডের খোঁজ পেয়েছো তুমি? কোথায় ডেভিড? পাগলের মতো ব্যস্ত হয়ে উঠেছে সে, কিন্তু অ্যান্ড্রু চুপচাপ দাঁড়িয়ে রইল। কি বলবে সে? ছেলেটার কোনো খোঁজই যে সে পায়নি। তবুও মিসেস জনসনকে অ্যান্ড্রু শান্ত করল। তারপর তাকে জ্যাসমিনের সাথে ঘরের ভেতর পাঠিয়ে দিল। এরপর একটা গ্লাসে মদ ঢেলে তাতে জল মিশিয়ে নিয়ে গিয়ে বসল। গ্লাসে একটা চুমুক দিয়ে দেওয়ালে থাকা ঘড়িটা দেখল সে। 12:07, রাত 12:07। সময়ের কোনো হিসেব এই দুদিনে রাখতে পারেনি অ্যান্ড্রু। ছেলেটার খোঁজে হন্যে হয়ে চারিদিকে ঘুরেছে সে। দিন দুয়েক আগে ডেভিড যে তার বন্ধুর জন্মদিনের পার্টিতে গেল, তারপর থেকে আর কোনো খোঁজ নেই তার। ছেলেটাকে পই পই করে বলেছিল রাত 9টার আগেই যেন সে ফিরে আসে, কিন্তু ফিরল কই? ডেভিডের খোঁজ করতে গিয়ে অ্যান্ড্রু জানতে পারল ওই দিন পলের বাড়ি থেকে রাত প্রায় 11:15 নাগাদ ডেভিড বেরিয়েছিল। এরপর তারা আর কিছুই জানে না। ছেলেটার কিডন্যাপ হওয়ারও কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। কোনো ডিম্যান্ডিং ফোন কল বা চিঠি কিছুই আসেনি। তাহলে ছেলেটার সাথে হলোটা কি? মদের গ্লাসে আবার চুমুক দিল অ্যান্ড্রু। একজন বাবার মতো নয়, একজন পুলিশের মতো ভাবতে হবে। মনের মধ্যে থেকে ডুকরে কেঁদে উঠছে পুত্র বিরহে শোকাহত একজন বাবা। ডেভিডটাকে যে বড্ড ভালোবাসে সে, এইসব ভাবছিল অ্যান্ড্রু, আর শেষ করছিল গ্লাসের পর গ্লাস মদ। ঘড়ির ঢং ঢং শব্দ জানালো রাত 1টা বাজে। ঘড়ির শব্দ শেষ হলে এবার অ্যান্ড্রু শুনতে পেল আর একটা ঘন্টার শব্দ। এটা তাদের ডোরবেলের শব্দ। তার মুখটা আনন্দে ভরে গেল। তাদের বাড়িতে বৈদ্যুতিক ডোরবেল আছে, তবে ডেভিড একমাত্র এই ঘন্টাটা বাজায়। এই ডোরবেল তারই লাগানো। তবে কি ছেলেটা ফিরে এলো? মিসেস জনসন আর জ্যাসমিন দুজনেই শুনতে পেয়েছে। তারাও উদ্গ্রীবভাবে বেরিয়ে এসেছে। অ্যান্ড্রু সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে এক হ্যাঁচকা টানে খুলে ফেলল দরজাটা। নিশুতি রাতের দম বন্ধ করা নিস্তব্ধতা আর হালকা হাওয়া ছাড়া তো কিচ্ছু নেই। ছেলেটা কি এত দেরি করার জন্য ভয় আসছে না সামনে? মিসেস জনসন আর দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে বেরিয়ে যেতে গিয়ে কিছু একটা পা আটকে পড়ে গেল। জিনিসটা একটা বক্স মনে হল। অ্যান্ড্রু ধীর পায়ে এগিয়ে গেল বক্সটার কাছে। মিসেস জনসন আর জ্যাসমিনও এগিয়ে এলো। মিসেস জনসন জোর করে হেসে বলল, ডেভিড, আমরা রাগ করে নেই ডেভিড, তুই তুই সামনে আয়। কিছুক্ষণ সবকিছু চুপ, কেউ এলো না। এবারে অ্যান্ড্রু বক্সটা একটু ভালো করে দেখল। ক্রিসমাসের গিফট বক্সের মতোই দেখতে। ধীর হাতে বক্সটায় বাঁধা লাল রিবনটা খুলে ফেলল সে। জ্যাসমিন আর মিসেস জনসনও কেমন একটা ভয় ভয় চোখে চেয়ে বক্সটার দিকে। রিবনটা খোলার পর বক্সের ঢাকনাটা তুলে ফেলল অ্যান্ড্রু। মহা কঠোর মনা শক্ত বলিষ্ঠ অফিসার অ্যান্ড্রু জনসন ভয়ে ছিটকে গেল পেছনে। মিসেস জনসনের গলা থেকে কোনো শব্দ এলো না, শুধু ধপ করে মাটিতে পড়ে গেল তার শরীরটা। জ্যাসমিনও অজ্ঞান হওয়ার জোগাড়। বাড়ির সামনে থাকা হলুদ আলোটা এসে পড়েছে বক্সটার মধ্যে, আর তাতেই দেখা যাচ্ছে বছর 15 একটা বাচ্চা ছেলের ক্ষত বিক্ষত করে কাটা মাথা। অ্যান্ড্রু, মিসেস জনসন আর জ্যাসমিনের চিনতে কোনো ভুল হয়নি, ওই মাথাটা ডেভিডের। কেউ প্রচণ্ড নৃশংসতার সাথে কুপিয়েছে ডেভিডের মাথাটা। চিৎকার করে কেঁদে উঠল অ্যান্ড্রু। জ্যাসমিনও থরথর করে কাঁপছে আর কাঁদছে। তাদের কান্নাকাটিতে অ্যান্ড্রুর প্রতিবেশীরাও কেউ কেউ দৌড়ে এলো। এসে দৃশ্য দেখে তারাও একেবারে চুপ। কেউ আঁতকে উঠল, বাকিরা সামলাতে লাগলো অ্যান্ড্রুদের। কিছুক্ষণের মধ্যেই ঘটনার আকস্মিকতাকে সামলে নিয়ে প্রতিবেশীদের মধ্যেই কোনো একজন খবর দিল পুলিশে। প্রতিবেশী মহিলারা ধরাধরি করে জ্যাসমিনকে আর মিসেস জনসনকে নিয়ে গেলেন বাড়ির মধ্যে। কিছুক্ষণ পরে বাড়ির মধ্যে থেকে একজন প্রতিবেশী মহিলা
উদ্বিগ্ন মুখে দৌড়ে এলেন। উদ্বেগ মেশানো কণ্ঠে তিনি বললেন যে মিসেস জনসনের নাকি কোনোভাবেই জ্ঞান আসছে না, এক্ষুনি হসপিটালে খবর দেওয়া উচিত। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স ও পুলিশ গাড়ি প্রায় একসাথেই ঢুকল। মিসেস জনসনকে নিয়ে যাওয়া হলো। জ্যাসমিনকে আর কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে দিল অ্যান্ড্রু, কিন্তু নিজে গেল না। মাঝে যতটা সময় গেছে তার মধ্যেই অ্যান্ড্রু নিজের হাতে গলা টিপে চুপ করিয়েছে শোকে কাতর পিতাটাকে। তার চোখে এখন জলটা হলুদ আলোর প্রতিফলনে জ্বলন্ত আগুনের মতো। প্রচণ্ড রাগে ফুঁসছে তার সারাটা শরীর। সেই প্রতিজ্ঞাটা মনে মনে অ্যান্ড্রু তার জীবনের লক্ষ্য বলে মেনে নিল। তার মধ্যে থাকা কঠোর পুলিশ অফিসারটা জেগে উঠল গনগনে আগুন হয়ে। ছিটকে উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে অ্যান্ড্রু এগিয়ে গেল সেই বক্সটার কাছে। বাকি পুলিশ কর্মীদের সাথে সেও খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো বক্সটা, কিন্তু না, খালি চোখে কোনো কিছুই পাওয়া গেল না। শুধু বোঝা গেল ডেভিডের মৃত্যু দিন দুয়েক আগে হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হলো। কলোনির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বাড়িতেই গিয়ে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ, কিন্তু কিছুই জানা গেল না। কেউ দেখেনি কে সেই বক্সটা রেখে গেছে। ফরেন্সিকে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য ডেভিডের মাথাটা একবার নিয়ে যাওয়া হবে। অ্যান্ড্রু ইতিমধ্যে তার ইউনিফর্ম পরে বেরিয়ে এসেছে। সেও বাকি অফিসারদের সাথে গেল ফরেন্সিক ল্যাবে। অন্যান্য পুলিশ কর্মী আর অ্যান্ড্রুর প্রতিবেশীরা তার এহেন ও অস্বাভাবিক কঠোরতা দেখে সম্পূর্ণ অবাক। কেউ কেউ ভাবল তার মাথা হয়তো ছেলের মৃত্যুর শোকে ভারসাম্য হারিয়েছে। ফরেন্সিক রিপোর্ট দেখেও কোনো সূত্র পাওয়া গেল না। তবে ডেভিডের যেভাবে মাথাটা কাটা হয়েছে আর ক্ষতবিক্ষত করা হয়েছে তা দেখে পরীক্ষা করে ডাক্তার বলেছে কেউ প্রচণ্ড রাগে খুনটা করেছে। বাকি কোনো সূত্রই মেলেনি। খুনি কোনো চিহ্ন রেখে যায়নি, ফিঙ্গারপ্রিন্টের তো চিহ্নই নেই। না, অ্যান্ড্রু কোনোভাবেই হাল ছাড়বে না। খুনিকে ধরার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সূত্র সে খুঁজে বের করবেই। সেই রাতেই অ্যান্ড্রু বেরিয়ে পড়ল সূত্র সন্ধানে। ডেভিডের সবকটা বন্ধুর বাড়ি গিয়ে ধরে ধরে সকলকে প্রশ্ন জিজ্ঞাসা করল সে, কিন্তু কিছুই জানা গেল না। ডেভিডের কোনো শত্রু ছিল না কোনো দিনই। তবে অদ্ভুত একটা খবর পাওয়া গেছে, যে ব্যাপারটা বেশ সন্দেহজনক। পলের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে অ্যান্ড্রু জানতে পেরেছে পলের জন্মদিনের দিন পলের বাড়ি থেকে প্রথমে ডেভিড 9টার সময় বেরিয়েছিল, কিন্তু মিনিট 10 পরে আবার ডেভিড ফিরে যায় বাড়ির ভেতর। সে ফিরে কেন গেল জানতে চাইলে সে বলেছিল তার সাইকেলটা, কিন্তু রাতে যখন বাকি বন্ধুদের সাথে ডেভিড বের হয় তখন তার সাইকেল যেখানে থাকার সেখানেই ছিল। ব্যাপারটা জানতে পারার পর বারবার সেটা অ্যান্ড্রুর মাথায় খোঁচা দিচ্ছে। সে ভালো করে ডেভিডের বাকি বন্ধুদের জিজ্ঞাসা করেছে। তারা জানিয়েছে তাদের মধ্যে কেউই ইয়ার্কি করার জন্য এই কাজ করেনি। তবে কি অ্যান্ড্রু কোনো শত্রু তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করল? কিন্তু অ্যান্ড্রু যতদূর জানে তার শত্রু অর্থাৎ যে কটা ভয়ঙ্কর ক্রিমিনাল আছে তাদের সবকটাই এখন গড়াদের ওপারে। তবে তাদের মধ্যেই কারো দলের লোক, হাজার ভেবেও কোনো সন্দেহভাজন কাউকে খুঁজে পাওয়া গেল না। অ্যান্ড্রু ঠিক করল পুরনো কেস ফাইলগুলো ভালো করে ঘেঁটে দেখবে। ডেভিডের বন্ধুদের সাথে কথা বলার পর অ্যান্ড্রু বেরিয়ে পড়ল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ডিসেম্বর 2021, লন্ডন। হাজারটা চিন্তা আর একটা ভয়াবহ ইতিহাস এই দুয়ে মিলে একটা ভারী পাথর হয়ে চেপে বসেছিল এমিলিয়ার মনে। কিন্তু সেই ভারাক্রান্ত ভাবটা কিছুটা কমালো মাইকেলের ফোন কলটা। হাজারটা দুশ্চিন্তাময় কালো মেঘাচ্ছন্ন আকাশে নতুন সূর্যালোকের মতো ঝলমলিয়ে উঠল এমিলিয়ার মনটা। বিকেলবেলায় মাইকেল ফোনে এমিলিয়াকে জানালো আজ সন্ধেবেলায় মাইকেল তাকে নিয়ে ঘুরতে বেরোবে। শুধু তাই নয়, একটা সারপ্রাইজও নাকি আছে এমিলিয়ার জন্য। প্রথম দিন মৃত বাচ্চার মাথা পাওয়ার পর 3টে দিন কেটে গেছে। 3 দিনই মাইকেলের সাথে ফোনে কথা হয়েছে, তবে দেখা আর হয়নি। প্রতিদিনই মাইকেল জানিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে পাওয়া গেছে এক একটা গিফট বক্স, তবে তার মধ্যে আছে কারো কাটা মুন্ডু।
কিন্তু মাইকেলরা এখনও কোনো সূত্র পায়নি। আর এমিলিয়ার প্রতিবারই মনে হয়েছে তার জানা ইতিহাসটা মাইকেলকে সে বলে দেবে, কিন্তু সাহস করে বলতে পারেন। কিন্তু এমিলিয়া জানে সেই ইতিহাসেই কোনো সূত্র ঠিক লুকিয়ে আছে। এমিলিয়া ঠিক করলো আজ সে সব বলে দেবে মাইকেলকে। সন্ধে 6টা নাগাদ মাইকেল এসে নিয়ে গেল এমিলিয়াকে। রাতে ডিনারের আগে একটা বারের জন্য ভয়ঙ্কর মৃত্যুকাণ্ড নিয়ে কোনো কথা হয়নি ওদের, হয়েছে শুধু প্রেমালাপ। আগের দিন যে রেস্টুরেন্টটায় ডিনার সেরেছিল ওরা, আজও সেখানেই গেল। খেতে বসেও মাইকেল ভয়ঙ্কর মৃত্যুলীলার কথা বলেনি, কিন্তু যতবারই সে এমিলিয়াকে সারপ্রাইজের কথাটা বলতে গেছে, সে মাইকেলকে চুপ করিয়ে বলেছে সে আগে তার কিছু কথা বলবে, তারপর সেই সারপ্রাইজের কথা শুনবে। কিন্তু প্রতিবারই বলতে গিয়েও চুপ করে গেছে এমিলিয়া। এবারে মনে সাহস জুগিয়ে বলতে শুরু করলো এমিলিয়া। শোনো মাইকেল, যে কথাগুলো বলবো সেগুলো আমি বলতে চাইনি, কিন্তু আজ বলছি। আমার মনে হয় এই নির্মম হত্যালীলার সাথে থাকা কোনো সূত্র তুমি আমার কথা থেকে পেলেও পেতে পারো। মানে? আমি কোনো ভূমিকা না করেই তোমাকে মূল ঘটনাটা বলছি, তুমি শোনো। ছোট থেকেই আমি আমার পরিবারকে খুব একটা কাছে পাইনি। ছোট থেকেই হোস্টেলে হোস্টেলে আমার জীবন কেটেছে। বাবা মা ভাই দিদি সবাই ছিল, ওরা মাঝে মধ্যে এসে দেখা করে যেত। তো স্কুল জীবন কাটার পরও আমি পরিবারের সাথে থাকতে পারলাম না। কলেজের জন্য আমি থাকতাম লন্ডনে, আর আমার পরিবার থাকতো ম্যানচেস্টারে। বাবা টাকা পাঠিয়ে দিত আর আমি মাঝে মধ্যে বাড়ি যেতাম। এই একইভাবে কলেজ জীবনও কাটলো। সালটা 2017। হঠাৎই একদিন বাবা ফোন করে জানালো আমি যেন কোনোভাবেই বাড়ি না ফিরি। কথাটা শোনার পরে বহুবার মা দিদি আর বাবাকে ফোন করি। মা আর দিদির ফোন বন্ধ আসে, আর বাবাও ফোন ধরছিল না। আমার চিন্তা বাড়তে থাকে। তখন আমি লাইব্রেরির কাজটা সবে পেয়েছি, ছুটিও নিতে পারছিলাম না। কিন্তু একদিন ঠিক করলাম আমি বাড়ি যাবই, আর কি হয়েছে তা সবটা জানবো। তা যেদিন যাব বলে ঠিক করলাম তার ঠিক আগের দিন রাতে আবার হঠাৎই ফোন এলো বাবার। ফোনটা ধরেই আমি কি হয়েছে তা বেশ জোর গলায় জানতে চাইলাম। তাতে বাবা যা বলল তা শুনে আমার আর কোনোদিনও বাড়ি ফিরতে ইচ্ছে করেনি। বাবা জানালো আমার সম্পূর্ণ পরিবারই নাকি শেষ হয়ে গেছে। কেউ নাকি নৃশংসভাবে শেষ করে দিয়েছে সবাইকে। প্রথমে কিডন্যাপ হয় আমার ছোট ভাই। এর ঠিক 2 দিন পরে একটা বক্স পাওয়া যায় আমাদের বাড়ির সামনে, যেমনটা পাওয়া গেছিল ওই ক্রিস্টাল প্যালেস পার্কে। সেই বক্সের মধ্যে ছিল ভাইয়ের কাটা মাথা, ক্ষত বিক্ষত সেই মাথা। ওই পার্কে যেমন ছিল না, ঠিক তেমন। আর ভাইয়ের এই অবস্থা দেখে প্রচণ্ড আঘাত পেয়ে মা কোমায় চলে যায়। এই ঘটনার দিন 5 পরে কোমায় থাকা অবস্থাতেই মা মারা যায়। এরপর প্রায় পাগলের মতো হয়ে যায় বাবা। আমার বাবা ছিল একজন নামজাদা পুলিশ অফিসার, কিন্তু হাজার চেষ্টা করেও সে ভাইয়ের খুনিকে খুঁজে পায়নি। এরই মধ্যে মায়ের মৃত্যুর দিন 6 পরে ভাইয়ের মতোই অদ্ভুতভাবে উধাও হয়ে যায় আমার দিদিও। তার 3 দিন পরে পাওয়া যায় আর একটা বক্স। তাতে আসে দিদির কাটা ক্ষতবিক্ষত হওয়া মাথা। এরপর বাবা পুরোপুরি পাগল হয়ে গেছিল সম্ভবত। এরপরে আমার ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠিয়েছিল বাবা, আর ওই শেষ ফোন করেছিল আমায়। বারবার করে বাবা শুধু বলেছিল যে আমি যেন কখনো বাড়িতে না ফিরি, আর বাবার সাথেও যেন দেখা করতে না চাই। সেই খুনি জানতে পারলে সে আমাকেও মেরে ফেলবে। এরপর থেকে আর বাবার কোনো খোঁজ পাইনি। বাবার বলা কথাগুলো শুনে ভয়েই বলো আর পরিবারকে কখনো দেখতে না পাওয়ার কষ্টেই বলো, আমি আর বাড়ি ফিরিনি। বাবার কিছু বন্ধুর ফোন নাম্বার আমার কাছে ছিল, তাদের ফোন করেও বাবার কোনো খবর পাইনি। তবে বাবার বলা আমার পরিবারের শেষ হওয়ার খবর তারাও আমায় বলেছিল।
সেদিন হঠাৎ করেই ওই ভয়ঙ্কর কাটা মাথাটা দেখে আমার মনে পড়ে গিয়েছিল বাবার বলা কথাগুলো। মনের মধ্যে ভয়টা বেশ চেপে বসেছিল, আর তাই অতটা ভয় পেয়ে গিয়েছিলাম। শেষ কথাগুলো বলতে বলতে মাথা নিচু করে কেঁদে ফেলেছিল এমিলিয়া। মাইকেল চুপচাপ মন দিয়ে কথাগুলো শুনছিল। এমিলিয়া কেঁদে ফেলতেই মাইকেল এবার উঠে গিয়ে তার পুরুষালী শক্ত বুকের মাঝখানে টেনে নিল এমিলিয়ার মাথাটা। মাথায় হাত বুলিয়ে শান্ত করল সে এমিলিয়াকে। এরপর রেস্টুরেন্টের টাকা মিটিয়ে মাইকেল এমিলিয়াকে ছেড়ে দিল এমিলিয়ার বাড়িতে। চলে যাওয়ার আগে এমিলিয়াকে বলে গেল, এমিলিয়া, কাল বেলা 11টার মধ্যে তৈরি হয়ে থেকো, আমি তোমায় বাড়ি থেকে তুলে নেব। কাল যে ক্রিসমাস তা নিশ্চয়ই তোমার মনে আছে। আর আজ তোমার মনটা খারাপ, সারপ্রাইজের কথাটা আজ আর বললাম না, একেবারে কালই পাবে তুমি সেটা। শুভরাত্রি। কথাগুলো মাইকেলকে জানিয়ে মনটা প্রচণ্ড হালকা মনে হচ্ছিল এমিলিয়ার। মাইকেলের কথায় সম্মতি জানিয়ে তাকে শুভরাত্রি জানালো এমিলিয়া। মাইকেল চলে গেল। ডিসেম্বর 2007, বামবার্গ, নর্দাম্বারল্যান্ড। ক্রিস্টোফারের বাড়িটা এখন জ্বলে উঠেছে রকমারি আলোয়। ঝলমল করছে বাড়ির মধ্যে থাকা সব কটা ঘর। আনন্দ উল্লাস মেশানো শব্দও আছে, কিন্তু সেই আনন্দের এতটুকুও ক্রিস্টোফারের গায়ে আঁচ কাটতে পারছে না। তার সারাটা শরীর এখনো শুধু একটা অনুভূতিই বোধ করতে পারছে। সারাটা শরীর সকালের মারের যন্ত্রণায় আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে। হাত, পা, কোমর, পিঠ সর্বাঙ্গেই যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সকালবেলায় সেই অমানবিক মার খেয়েছে, তারপর থেকে খাদ্য বলে এখনো কিছুই পায়নি ক্রিস্টোফার। উঠে বসার ক্ষমতাটাও যেন হারিয়ে ফেলেছে সে। বাঁ পাটা হাঁটুর তলা থেকে আর অনুভব করতে পারছে না সে। মায়ের ছবিটা কোনো রকমে চোখের সামনে এনে আবার ঝরঝর করে কেঁদে ফেলল ক্রিস্টোফার। দুপুরবেলায় ক্রিস্টোফার শুনতে পেয়েছিল তার বাবা আর সৎ মায়ের কিছু কথা। সৎ মা বেশ রাগের সাথেই বলেছিল, ওই পাগল প্রতিবন্ধী বোঝাটাকে তুমি পথ থেকে সরাবে। আমার আরো আরো রাগ বেড়ে যাচ্ছে তোমার ওপরে যখন তুমি জানালে ও তোমার ছেলে। তোমায় আমি ক্ষমা করলে ওই পাগলটাকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই কথা শুনে খুব শান্ত গলায় বাবা বলেছিল, আরে ডার্লিং, তুমি রাগ করো কেন? আজ রাতেই তো ছেলেকেও তার মায়ের কাছে পাঠিয়ে দেব। একটু অপেক্ষা করো, রাতটা হতে দাও। ক্রিস্টোফার জানে আর কয়েক ঘন্টা, তারপরেই চিরতরে থেকে যাবে তার ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা। তবু ভালো হবে, এই রকম অত্যাচারের হাত থেকে তো মুক্তি পাওয়া যাবে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা ক্রিস্টোফারের মাথায় ধাক্কা মারে। তার বাবা বলেছিল যে ছেলেকেও মায়ের কাছে পৌঁছে দেবে। তার মানে তার মাকে বাবাই। রাগে গনগন করে উঠল ক্রিস্টোফারের সারাটা শরীর। এতটা ভয়ঙ্কর কি করে মানুষ হতে পারে সেটা ভেবে ভয়ও পেল সে। চোখ দুটো কিছুক্ষণের জন্য লেগে গিয়েছিল ক্রিস্টোফারের। তন্দ্রা কাটল একটা বেশ জোরে শোরগোলের শব্দে। গলার স্বরগুলো চিনতে পারল ক্রিস্টোফার। দুটো গলা, না না না, তিনজনের গলা পাওয়া যাচ্ছে। বাবা, সৎ মা আর গ্র্যানি। হ্যাঁ, গ্র্যানিরই তো গলা। গ্র্যানিকে কোনোদিনও এত রাগে কথা বলতে শোনেনি ক্রিস্টোফার। গ্র্যানি কোনোভাবে জানতে পেরেছে তাকে নৃশংসভাবে মেরেছে তার বাবা, কিন্তু কে জানালো গ্র্যানিকে? গ্র্যানি তো ছিলেনই না সকাল থেকে। তবে কি মাইক সকাল থেকে ছিল নাকি? মাইককেও তো সকাল থেকে দেখতে পায়নি ক্রিস্টোফার। হঠাৎ করেই ডাইনিং রুমের দরজা ঠেলে পাশের ঘর থেকে ঝড়ের মতো এসে ঢুকলো গ্র্যানি।
ক্রিস্টোফারের অবস্থা দেখে দৌড়ে এসে তার কাছে বসে পড়েন তিনি। বৃদ্ধা বাচ্চা ক্রিস্টোফারের ওপর হওয়া অত্যাচারের দাগ দেখে আর রাগ সামলাতে পারেন না। ইতিমধ্যে তার পেছন পেছন ঘরে এসে ঢুকেছে লিওনার্দো আর মার্গারেট। তাদের উদ্দেশ্যে প্রচণ্ড রাগে বৃদ্ধা বলেন, তোমরা কি মানুষ? আর নয়, এবার আমি পুলিশে খবর দেবই, কে তোমাদের বাঁচায় দেখি। এই বলে বৃদ্ধা উঠে ডাইনিং রুম থেকে বেরোতে যাবেন, এমন সময় তার পেছন থেকে আচমকাই শক্ত নাইলন দড়ির ফাঁসে লিওনার্দো চেপে ধরল তার গলা। বৃদ্ধা আপ্রাণ চেষ্টা করলেন সেই মরণ ফাঁস থেকে বের হওয়ার, কিন্তু পারলেন না। ধীরে ধীরে তার শরীরটা এলিয়ে পড়ল মেঝেতে। মুখ থেকে বেরিয়ে এলো রক্তের সরু রেখা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো, নিথর হয়ে গেল তার সারাটা শরীর। অবলীলায় একটা প্রাণ শেষ করে দিয়ে লিওনার্দো উল্লাসের সুরে বলে উঠল, বুড়ি আবার পরের জন্মে পুলিশের কাছে পৌঁছবে। এটার তো ব্যবস্থা হলো, ওই পাগলটার কি হবে? হবে হবে, ওরও ব্যবস্থা হবে। রাতে দুটোকেই একসাথে কবর দেব। এখন চলো ডার্লিং, একটু মজা করি। চোখের সামনে পড়ে থাকা গ্র্যানির মৃতদেহটাকে দেখে তার কাছে দৌড়ে যেতে চাইল, কিন্তু সে যেতে পারল না। এগিয়ে চলার ক্ষমতাও যে তার নেই। পাশের ঘরে লিওনার্দোর উৎসবের সুর এখন আগের থেকেও অনেক বেশি। হঠাৎই হালকা একটা শব্দ করে খুলে গেল ডাইনিং রুমের অন্য একটা দরজা। এই দরজা দিয়েও বাইরে থেকে বাড়ির মধ্যে আসা যায়। কষ্ট করে ঘাড় ঘুরিয়ে তাকালো সেই দিকে। দরজার বাইরে নিরেট অন্ধকার। সেই অন্ধকার থেকে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকল মাইক। তাকে দেখেই ক্রিস্টোফার আরও ভয় পেল। এই শয়তানগুলো মাইককে দেখলে যে ওকেও মেরে দেবে। ক্রিস্টোফার যা হোক করে তার হাত নেড়ে চলে যেতে বলল, কিন্তু মাইক ক্রিস্টোফারের কোনো কথা না শুনেই সোজা চলে গেল কিছু দূরে পড়ে থাকা গ্র্যানির নিথর দেহটার কাছে। চেয়ে থাকা নিষ্প্রাণ চোখ দুটো হাত দিয়ে বুজিয়ে দিল মাইক। মাইকের বাবা মা অনেক আগেই মারা গেছে। এই গ্র্যানি ছিল তার একমাত্র আপন মানুষ। সেই মানুষটাও আজ আর নেই। মাইকের চোখ থেকে কয়েক ফোঁটা জল টুপ করে পড়ল মৃত বৃদ্ধার মুখের ওপর। হঠাৎই সোজা হয়ে উঠে দাঁড়ালো মাইক। না, শোক পালন করার সময় এটা নয়। ক্রিস্টোফারকে নিয়ে যেমন করেই হোক পালাতে হবে। মাইক ক্রিস্টোফারকে চুপ করার ইঙ্গিত করে ধীরে ধীরে কান পাতল পাশের ঘরের দরজায়। আনন্দে উল্লাসে উন্মত্ত শয়তানগুলো। এই সময় মাইকের শরীর বেশ বলিষ্ঠ। ক্রিস্টোফারের শরীরটাকে সহজেই খোলা দরজাটা দিয়ে বাইরে নিয়ে এলো মাইক। মাইক ভেবেছিল সহজেই সে ক্রিস্টোফারকে নিয়ে পালাতে পারবে, কিন্তু সে জানতো না যখন সে ঢুকেছিল তাকে দেখে ফেলেছিল মার্ক। মাইক ক্রিস্টোফারকে নিয়ে বাড়ির বাইরে আসতেই পেছন থেকে আচমকা তার পিঠে মার্ক সজোরে মারল একটা কাঠের লাঠি দিয়ে। ক্রিস্টোফারকে নিয়ে মাটিতে পড়ে যায় মাইক। প্রচণ্ড রাগে জ্বলে ওঠে মাইকের সমস্ত শরীর। হাতের পাশেই পড়েছিল একটা লোহার রড। সেটাকেই তুলে তড়িৎ বেগে ঘুরে মার্কের মুখ লক্ষ্য করে চালালো মাইক। মাটিতে ছিটকে পড়ে গেল মার্ক। মাইকের চোখ এখন ভয়ঙ্কর রকম জ্বলজ্বল করছে। হাতে থাকা লোহার রডটা আবার সে চালালো। থেতলে গেল মার্কের মাথাটা। শেষ আর্তনাদ করে চিরতরে চুপ করে গেল মার্ক। মার্কের চিৎকার শুনে বাড়ি থেকে লিওনার্দোরা বেরিয়ে এলো, কিন্তু মার্কের মৃতদেহ আর ডাইনিং রুমের খোলা দরজা ছাড়া আর কিছুই দেখতে পেল না তারা। মার্ককে মারার পর কোনো সময় নষ্ট না করেই ক্রিস্টোফারকে কাঁধে তুলে দৌড় লাগিয়েছিল মাইক। পাহাড়ি জঙ্গলে ঢুকে শেষবারের মতন একবার পেছন ফিরে নিজের আর ক্রিস্টোফারের বাড়িটা দেখে আবার সামনের দিকে এগিয়ে গেল মাইক। প্রতিশোধের গনগনে আঁচ পুড়িয়ে দিয়েছিল ক্রিস্টোফার আর মাইকের শরীর, মন। ডিসেম্বর 2021, লন্ডন। আগের দিন মাইকেলকে সব কথা জানানোর পর থেকেই
এমিলিয়ার মনটা অনেকটা হালকা হয়ে গেছে। সকাল থেকেই বেশ ফুরফুরে মনে রেডি হয়েছে এমিলিয়া। আজ সে সেজেছে, লাল টকটকে একটা গাউন পরেছে, ঠোঁটে ম্যাচিং কালারের লাল লিপস্টিক, সাথে সুন্দর করে বেঁধেছে তার চুল। স্বর্গের পরীরাও হয়তো এমিলিয়াকে এখন দেখলে তার রূপের হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে। আগের দিনের কথা মতোই মাইকেল এমিলিয়ার বাড়ির সামনে এলো ঠিক বেলা 11টায়। এমিলিয়াকে দেখে তার রূপের ছটায় সে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে। তার হাঁ করে থাকা অবস্থাটা দেখে বুঝতে পারছিল এমিলিয়া। ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গিয়েছিল এমিলিয়ার ফর্সা গাল দুটো। এমিলিয়াকে নিয়ে মাইকেল প্রথমে গেল কার্নাবাই স্ট্রিটের কাছে একটা কফি পার্লারে। কফি পার্লারে ঢোকার আগে মাইকেল এবার এমিলিয়াকে বলল, তোমাকে যে সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিলাম সেটা ভিতরে ঢুকেই তুমি পাবে। কথাটা শুনে উৎসুকভাবে কফি পার্লারের দরজা ঠেলে ভেতরে ঢুকলো এমিলিয়া। খুব বেশি লোকজন নেই ভেতরে। মাইকেল এবারে একটা নির্দিষ্ট টেবিলের দিকে আঙুল দেখালো। এমিলিয়া সেদিকে তাকিয়ে দেখল একটা বৃদ্ধ পেছন ফিরে বসে আছে। ভ্রুটা একটু কুঁচকে গেল এমিলিয়ার। মাইকেলের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে এমিলিয়া এগিয়ে গেল বৃদ্ধের দিকে। বৃদ্ধকে কেমন যেন চেনা চেনা লাগছে এমিলিয়ার। পেছন থেকে গিয়ে হালকা করে হাত রাখল বৃদ্ধের কাঁধে। ফিরে তাকালেন বৃদ্ধ। কিছুক্ষণের জন্য একেবারে চুপচাপ দুজনে। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বৃদ্ধ। এমিলিয়ার চোখ ছলছল করছে। কাঁপা কাঁপা গলায় বাবা বলেই এমিলিয়া জড়িয়ে ধরল বৃদ্ধাকে। বৃদ্ধার চোখ থেকেও ঝরে পড়ছে জল। এমিলিয়া আর বৃদ্ধ অ্যান্ড্রিউর হুঁশ এলো মাইকেলের কথায়। আজ ক্রিসমাস, আজ আর কোনো কান্নাকাটি কিন্তু আমি সহ্য করব না। মাইকেলের কথা শুনে চোখের জল মুছল অ্যান্ড্রিউ আর এমিলিয়া। এরপর কফি খেয়ে মাইকেল তাদের নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতেই মাইকেল এমিলিয়াকে জানালো যে কয়েকদিন আগেই পুরনো কেস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়েই খোঁজ পায় অ্যান্ড্রুর। এরপর বহু খোঁজাখুঁজির পর সে খুঁজে বের করেছে তাকে। এরপর অ্যান্ড্রুর কাছ থেকেই আগের দিন এমিলিয়া যা যা বলেছিল সবই সে শুনেছে। মাইকেল আরও জানায় যে সে যখন অ্যান্ড্রুকে এমিলিয়ার সাথে দেখা করানোর কথা বলে তখন অ্যান্ড্রু কোনোভাবেই তা করতে চাননি। পরে মাইকেল সাহস জোগায় আর তখনই তিনি রাজি হন। রাস্তায় যেতে যেতে এমিলিয়া কয়েকবার জিজ্ঞেস করেছিল মাইকেলকে তারা কোথায় যাচ্ছে, কিন্তু মাইকেল প্রতিবারই বলেছে একটা দারুণ জায়গায় যাচ্ছি, দেখবে বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পরে যখন মাইকেলদের গাড়ি বামবাগ ক্যাসেল পার করে যাচ্ছে তখন মাইকেল ব্যাকসিটে থাকা অ্যান্ড্রুকে জিজ্ঞেস করলো, কি কেমন লাগছে জায়গাটা মিস্টার জনসন? বেশ ভালো। গাড়ির সামনে ড্রাইভিং সিটে বসে আছে মাইকেল, তার পাশের সিটে এমিলিয়া, আর পেছনের সিটে বসে আছেন বৃদ্ধ অ্যান্ড্রু জনসন। সেই জন্যই ওরা দেখতে পেল না অ্যান্ড্রুর মুখটা। দেখতে পেলে ওরা বুঝতে পারত বৃদ্ধের মুখে মেয়েকে বহু বছর পর কাছে পাওয়ার আনন্দ চলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে একটা অজানা ভয়। কিসের ভয়? কোন অজানা ভয় আস্তে আস্তে কুঁচকে যাচ্ছেন বৃদ্ধ অ্যান্ড্রু জনসন? দুপুরবেলা জমাটি খাওয়া দাওয়ার পর আজ বহুদিন পরে খুব ভালো ঘুম হয়েছে অ্যান্ড্রু জনসনের। সেই যখন থেকে নর্দাম্বারল্যান্ডে এসেছে তারা, তখন থেকেই কেমন যেন চুপ করে গেছেন তিনি। কোনো অজানা ভয় যেন তার বুকে চেপে বসেছে। এবারে ঘুম ভাঙার পর নিজের অবস্থা দেখে তার সেই ভয়টাই যেন আরও চেপে ধরল তাকে। ডাইনিং রুমে একটা চেয়ারে বেশ কোষে বাঁধা আছে সে। চোখের সামনেই মেঝেতে পড়ে আছে এমিলিয়ার জ্ঞান হারা শরীরটা। অ্যান্ড্রুর সারা শরীরটা চেয়ারের সাথে বাঁধা থাকলেও সে দেখল তার মুখ খোলা। অ্যান্ড্রুর পুলিশি বুদ্ধি তাকে জানিয়ে দিল তার এ বিপদ আর সেই বিপদের বাস্তব রূপ। দুপুরে খাওয়া দাওয়ার পর ওয়াইন পান করেই প্রচণ্ড ঘুমে ঢলে পড়েছিল সে, কিন্তু তারপরে আর কিছুই মনে পড়ছে না তার। যাই হোক, এখন এই বিপদ থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে এতদিন পরে কাছে পাওয়া মেয়েকে। ডাইনিং রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরে আর দিনের আলো নেই।
রাতের অন্ধকার এসে চেপে ধরেছে সমগ্র নর্দাম্বারল্যান্ডকে। ডাইনিং রুমের মধ্যে থাকা হলুদ আলোটার পাওয়ারও খুব বেশি নয়। আলো আঁধারি অবস্থায় পরিবেশটা একটা প্রকাণ্ড ভয়ের বলয় হয়ে জড়িয়ে ধরছে অ্যান্ড্রুকে। ডাকাতির জন্য যে এই হামলা হয়নি সেটা যেন বারবার মনে হচ্ছে তার। মাইকেলের নাম ধরে বেশ জোরে জোরে বারতিনেক ডাকলো অ্যান্ড্রু। ছেলেটার আবার কোনো ক্ষতি হলো না তো? বাঁধা থাকায় উঠতেও পারছে না সে। আবার জোরে ডাক দিল সে, কিন্তু কোনো উত্তর এলো না। মনের মধ্যে বেড়ে ওঠা ভয়টা এখন আরও গাঢ় হলো। কয়েক সেকেন্ড বাদে একেবারেই অপ্রত্যাশিতভাবে দরজা ঠেলে ঘরে এসে ঢুকল মাইকেল। তার মুখে উদ্বিগ্নতার বিন্দু মাত্র চিহ্ন নেই, বরং আছে একটা অদ্ভুত প্রশান্তি। মাইকেলের ভাব দেখে এবার অ্যান্ড্রুর মনে থাকা ভয়ের সাথে সমানভাবে জায়গা করে নিল কিছু প্রশ্ন। মাইকেল অত্যন্ত ধীরভাবে এসে বসল তার সামনে থাকা একটা চেয়ারে। ওর পায়ের কাছেই পড়ে আছে এমিলিয়া, তার দিকেই তাকিয়ে আছে সে। এবার অ্যান্ড্রু কিছু বলার আগেই সে বলল, আমি জানি আপনার মনের প্রশ্নটা, উত্তর দেব বলেই তো এলাম। এবার অ্যান্ড্রু পরিষ্কার দেখল মাইকেলের হাসি মাখা মুখটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। তার মুখটা কোনো প্রতিশোধ পরায়ণ হিংস্র পশুর মতোই লাগছে। হিংস্রতাকে আরেকটু বাড়ালো তার শান্ত শীতল ভারী গলার আওয়াজ। মাইকেল বলতে শুরু করলো, 2007 25শে ডিসেম্বর। কিছু মনে পড়ছে মিস্টার জনসন? কথাটা শুনেই আঁতকে ওঠে অ্যান্ড্রু। মাইকেল বলে চলেছে, এমনই একটা ক্রিসমাসের রাত, এই একই জায়গা, একই ঘর। মাটিতে পড়ে আছে একটা বৃদ্ধার মৃতদেহ, আর তার সাথে পড়ে আছে একটা অর্ধমৃত একটা বাচ্চা ছেলের শরীর। মনে পড়ছে কিছু? মনের মধ্যে থাকা ভয়টা এখন বাস্তব হয়ে তার চোখের সামনে এসে বসেছে। অ্যান্ড্রু কাঁপা গলায় শুধু বলল, ক্রিস্টোফার। কথাটা শুনেই অট্টহাস্যে ফেটে পড়ল মাইকেল। হলুদ আলোয় চকচক করছে তার চোখ দুটো। গলার স্বর চড়িয়ে সে বলল, না না, ক্রিস্টোফারকে চিনতে তো তোমার ভুল হওয়ার কথা নয় অ্যান্ড্রু জনসন। আমি সে নয়, তবে কিছুক্ষণ পরেই সে আসবে, একটু অপেক্ষা করো। এত কিছু তো তার জন্যই। তাহলে কে তুমি? মাইকেলের চোখ আরও চকচক করে উঠল। যে বৃদ্ধাটাকে তোমরা নৃশংসভাবে মেরেছিলে, আমি হলাম সেই মানুষটারই একমাত্র আত্মীয়। কোনো কারণ ছাড়াই আমায় অভিভাবকহীন করেছিলে তোমরা। আজ সেই পাপের প্রতিশোধেরই শেষ দিন। 2017-তে ম্যানচেস্টারেই শেষ হতো তোমার পরিবার, কিন্তু ভগবান হয়তো তা চাননি। তিনি চেয়েছিলেন যেমনভাবে আমি আর ক্রিস্টোফার আপনজনের মৃত্যু দেখেছি চোখের সামনে, তুমিও তেমন কষ্ট পেয়েই মরবে। তাই তো এত প্ল্যানিং। শুধু শুধু আরো 4টে প্রাণ নিতে হলো, নইলে পুলিশ কোনোভাবে পুরনো কেস ঘেঁটে আবার তোমার সন্ধান করে নিত, খুঁজেও বের করতে পারতো ক্রিস্টোফারকে। কিন্তু এখন তা আর হবে না। কাল সকালে আবার কোথাও পাওয়া যাবে 2টো গিফট বক্স। সবাই জানবে সেই সিরিয়াল কিলারই হয়তো এই কাজ করেছে। মাইক, কিন্তু তুমি এমিলিয়ার কথা জানলে কি করে? এই তো চিনতে পেরেছেন দেখছি। আমি একজন স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার। এইটুকু খুঁজে পাওয়া কি আমার জন্য খুব কঠিন মিস্টার জনসন? আপনিও তো এককালে পুলিশ অফিসার ছিলেন। ইতিমধ্যে ডাইনিং রুমের দরজা ঠেলে ঘরে একজন ঢুকেছে। তার দিকেই চোখ পড়ল অ্যান্ড্রু। ভয় আর তার বশে নেই, আতঙ্কে চিৎকার করে উঠল সে। ঘরে এসে ঢুকেছে একটা ছেলে, বেশি লম্বা নয়, পা দুটো একটু ছোট, বাঁ পাটা একটু টেনে হাঁটছে সে। ছেলেটাকে দেখলেই বোঝা যায় সে স্বাভাবিক নয়। ছেলেটার হাতে থাকা বড় চপারটা ঘরের আলোয় চকচক করছে। ক্রিস্টোফার, ক্রিস্টোফার, ক্রিস্টোফার। মাইকেল পেছন দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে বলল, ও ক্রিস্টোফার, এসে গেছিস, আয়। তবে আমি চলি মিস্টার জনসন। আপনার ছেলে আপনার আর আপনার মেয়ের সাথে একটু মজা করতে চায় আজ রাতটা। মজা করুন আপনারা,
গুড বাই মিস্টার জনসন। এতক্ষণে ছেলেটা তার হাতে থাকা চপারটা সবেগে বসিয়ে দিল এমিলিয়ার গলার নলি লক্ষ্য করে। ছিটকে উঠল রক্ত। মাইকেল এবার জুবুথুবু হওয়া অ্যান্ড্রুর উদ্দেশ্যে বলল, সরি, যে নামে আপনাকে ক্রিস্টোফার চেনে সেটাই বলি। গুড বাই লিওনার্দো ডি কস্টা। মেরি ক্রিসমাস টু ইউ। শেষ হলো মেরি ক্রিসমাস। বিভিন্ন চরিত্রে সায়ন্তন, সৌম্য, রমাকান্ত, নবনীতা, অভিজিৎ, অনন্যা, রিভু। এডিটিং এবং পরিচালনায় বিপুল। নাট্যরূপ অনিমেষ। পোস্টার স্মৃতিশ।